ক্লাস 7-এর আলোক চ্যাপ্টারটি যেটা আছে সেটা আজকে আমরা পড়ব। তো ক্লাস 10-এর একটা আলোর একটা চ্যাপ্টার আছে যেটা প্রতিসরণ। সেই প্রতিসরণের আমি একটি ভিডিও করেছি। তো আমি বলবো যে আমাদের এই যে ক্লাস 7-এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের শেষে প্রতিসরণ নিয়ে সামান্য কয়েকটা কথা লেখা আছে। তো তোমরা ইচ্ছা করলে প্রতিসরণ নিয়ে জানার জন্য আমার ক্লাস 10-এর ভিডিওটি যেটা প্রথম ভাগ, প্রতিসরণের প্রথম ভাগ, সেটি তোমরা দেখতে পারো। ঠিক আছে, যাই হোক, তোমাদের যে আলো চ্যাপ্টারটি আছে সেটা আমরা শুরু করছি। দেখো, আলো কি? আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। এটি বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য। তাহলে আলো এক প্রকার শক্তি যে আমাদের দর্শনের অনুভূতি জন্মায়। ঠিক আছে, আমাদের বলতে কিন্তু এখানে আমরা মানুষদের কথা বলা হচ্ছে। আলোর উৎস। আলোর উৎস মূলত দু প্রকার, একটা সপ্রভ বস্তু, একটা নিষ্প্রভ বস্তু। এক নম্বর হচ্ছে সপ্রভ বস্তু। যে বস্তু নিজেই আলো বিকিরণ করে তাকে সপ্রভ বস্তু বলে। উদাহরণ: সূর্য, নক্ষত্র, বৈদ্যুতিক বাতি, জ্বলন্ত মোমবাতি। আর নিষ্প্রভ বস্তু কারা? যাদের নিজস্ব কোনো আলো নেই, সপ্রভ বস্তু থেকে পাওয়া আলো প্রতিফলিত করে নিজে আলোকিত হয়, তাকেই নিষ্প্রভ বস্তু বলে। আচ্ছা, চাঁদের কি নিজের কোনো আলো আছে? উত্তর হচ্ছে না, নেই। সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পড়ে, নিয়ে চাঁদকে আমরা তখন দেখতে পাই, এবং ওই চাঁদের যে আলো আমাদের পৃথিবীতে এসে পড়ে, দেখে মনে হয় চাঁদ জ্বলজ্বল করছে, চাঁদের আলো বলি আমরা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু সূর্যের আলো। তাহলে চাঁদ নিষ্প্রভ বস্তু। তেমনি ঘরবাড়ি, গাছপালা, চেয়ার, গ্রহ ইত্যাদি সবই নিষ্প্রভ বস্তু। আকার অনুযায়ী আলোর উৎস আবার দু প্রকার। বিন্দু উৎস। অত্যন্ত ছোট আলোর উৎসকে বিন্দু উৎস বলে। ভাবো, একটা কার্ডবোর্ড আছে, তো কার্ডবোর্ডের ভেতর দিয়ে তো আলো যেতে পারে না। তো কার্ডবোর্ডের এক প্রান্তে আমি একটা টর্চ নিলাম, নিয়ে কার্ডবোর্ডে একটা ছোট্ট একটা ফুটো করলাম, আর কার্ডবোর্ডের অন্য প্রান্তে আমি চোখ রাখলাম। তাহলে আমার কি মনে হবে? ওই কার্ডবোর্ডের ফুটোটি দিয়ে আলো বেরিয়ে আসছে। তাহলে ওই যে ওই ছিদ্রটি তখন কিন্তু বিন্দু উৎস। বিন্দু উৎস কিন্তু বাস্তবে প্রকৃতিতে বিন্দু উৎস নেই। আমরা কি করি? বিন্দু উৎস এভাবে আমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা বিন্দু উৎস তৈরি করে নিই। এইভাবে আমরা যেমন তৈরি করেছি, এরকম বিভিন্নভাবে আমরা বিন্দু উৎস তৈরি করে নিই। বিস্তৃত উৎস। বিন্দু উৎস থেকে যেটা বড় সেটাই হচ্ছে বিস্তৃত উৎস, যেমন টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। আলোক মাধ্যম। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারে তাকেই আলোক মাধ্যম বলে। আলোক মাধ্যম দু প্রকার। স্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের ভেতর দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে, যেমন কাঁচ, জল, বায়ু। এমনকি শূন্য মাধ্যম, অর্থাৎ শূন্য মাধ্যম মানে কি? যে মাধ্যমে কিছুই নেই। ভাবো, আমাদের পৃথিবী থেকে সূর্য পর্যন্ত, তো পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটাকে আমি বাদ দিচ্ছি, সেই বায়ুমণ্ডলেরও বাইরে, তাহলে বায়ুমণ্ডলের বাইরে সূর্য পর্যন্ত কিছুই তো নেই, পুরো ফাঁকা, বাতাসও নেই। তাহলে এই মাধ্যমের ভেতর দিয়েও আলো কিন্তু যাতায়াত করতে পারে। এর সবই হচ্ছে স্বচ্ছ মাধ্যম। আর হচ্ছে ঈষৎ স্বচ্ছ। যে মাধ্যমের ভেতর দিয়ে আলো আংশিকভাবে যাতায়াত করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। উদাহরণ: ঘষা কাঁচ, তৈলাক্ত কাগজ। অস্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের ভেতর দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাকেই অস্বচ্ছ মাধ্যম বলে। ভাবো, তুমি একটা কাঠের এক প্রান্তে
তুমি টর্চের মুখটা লাগালে, নিয়ে টর্চটাকে জ্বালালে, অপর প্রান্তে কি আলো দেখতে পাবে? দেখতে পাবে না। তাহলে কাঠ, মাটি, ইট ইত্যাদি এরা সবই হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। আচ্ছা, এই দুটো মাধ্যম, নেক্সট যে দুটো মাধ্যমের কথা বলেছি তোমার বইয়ে হয়তো আমি দেখতে পেলাম না, সমসত্ব আর অসমসত্ব মাধ্যম। কি বলছে সমসত্ব মাধ্যম? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সরলরেখা বরাবর সব দিকে সমান বেগে যেতে পারে তাকে সমসত্ব মাধ্যম বলে। অর্থাৎ ওই মাধ্যমে, এমন কোনো মাধ্যম যেখানে আলোক উৎস আছে, সেই আলোক উৎস থেকে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এবার এই বিভিন্ন দিকে আলো যদি একই গতিবেগে যেতে পারে সরলরেখায়, তাহলে সেই মাধ্যমকে সমসত্ব মাধ্যম বলে। বায়ু, কাঁচ, জল এরা সবই হচ্ছে সমসত্ব মাধ্যম। তাহলে বায়ু, কাঁচ, জল হচ্ছে স্বচ্ছ সমসত্ব মাধ্যম। এটা মনে রাখবে। প্রতিসরণে যখন প্রতিসরণ পড়াবো বা প্রতিসরণে ওই বললাম দশম শ্রেণীর অংশটা যখন তুমি দেখবে, তখন দেখবে স্বচ্ছ সমসত্ব মাধ্যম এই কথাটি কিন্তু আছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে অসমসত্ব মাধ্যম। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সরলরেখা বরাবর সব দিকে সমান বেগে যেতে পারে না, বরং বিভিন্ন দিকে বিভিন্ন বেগে চলে, সেই মাধ্যমকে অসমসত্ব মাধ্যম বলে। কোয়ার্জ, অভ্র এগুলো হচ্ছে অসমসত্ব মাধ্যম। আলোর সরলরৈখিক গতি। আলোর একটা অনেক ধর্ম আছে, প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, এরকম অনেক ধর্ম আছে। এই ধর্মের মধ্যে আরেকটি ধর্ম হচ্ছে যে আলো সরল রেখায় চলে। তুমি বলবে বাকি ধর্মগুলোর মধ্যে অনেক ধর্মের নামই তো স্যার শুনিনি, অপবর্তন, সমবর্তন, এইগুলো তোমাদের এখন জানার দরকার নেই। আমি বললাম মানে জানতে হবে তার কোনো মানে, কিন্তু প্রতিফলন, প্রতিসরণ তোমরা জানতেই পারবে। তিনটে ধর্ম তোমরা পড়বে। এক হচ্ছে আলো সরলরেখায় চলে, দুই হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। তো এখানে আপাতত আলোর সরলরেখায় চলে, সরল রৈখিক পথে আলো গমন করে, এই ধর্মটি খুব সহজ একটা পরীক্ষার মাধ্যমে দেখা যায়। দেখো, একটা পাইপ আছে, ঠিক আছে, একটা নল আছে, হ্যাঁ, সেই নলের দু প্রান্ত হচ্ছে উন্মুক্ত, ফাঁকা। এবার সামনে একটা মোমবাতি জ্বলছে এবং নলের ভেতর দিয়ে মোমবাতির শিখাটিকে তুমি দেখার চেষ্টা করছো। এখানে নলটি হচ্ছে, প্রথম নলটি হচ্ছে সোজা নল, তাহলে কিন্তু তুমি খুব সহজেই নলের ভেতর দিয়ে মোমবাতির শিখার একটু অংশ তুমি দেখতে পাবে, আলো তোমার চোখে এসে পৌঁছাবে। কিন্তু এখানে যদি একটা বক্র নল, একটা বাঁকা নল তুমি যদি রাখো, সেই নল দিয়ে যদি দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে না। এখানে যে তুমি দেখতে পাচ্ছ এই যে ছবিটাতে, এখানে একটা কার্ডবোর্ড রেখেছি কেন? আমি দেখাতে চাইছি, বলতে চাইছি যে হ্যাঁ, চোখে তোমার আলো পৌঁছাবে কি না? চোখে তোমার আলো পৌঁছাবে। যদি কার্ডবোর্ডটা না থাকতো তাহলে চোখে তোমার আলো পৌঁছাতো। আমি বলতে চাইছি, ভাবো কার্ডবোর্ডের ভেতর দিয়ে আমি নলটাকে পাস করেছি, তাহলে তুমি এই কার্ডবোর্ড দিয়ে বাকি যে আলো চারদিকে ছড়িয়ে পড়ছে সেটা তুমি দেখতে পাবে না। সামনে যদি কার্ডবোর্ড থাকে দেখতে পাবে না, কারণ কার্ডবোর্ড হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। আর এই যে বাঁকা নল, এর ভেতর দিয়েও কিন্তু আলোকে তুমি দেখতে পাবে না। তার থেকে বোঝা গেল যে আলো বক্র পথে চলাচল করে না, আলো সরল রৈখিক পথে গমন করে। আচ্ছা, যেহেতু সরল রৈখিক পথে গমন করে, সেই কারণে আমরা যখন আলোক বিজ্ঞান আলোচনা করি, তখন আমরা আলোক বিজ্ঞানকে আলোচনা করি একটা বিশেষ কি বলবো বিজ্ঞানকে ফলো করে। সেই বিজ্ঞানটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রি কথাটার মানে কি? জ্যামিতিক, তাই তো? জিওমেট্রিক্যাল অপটিক্স মানে হচ্ছে আলোক বিজ্ঞান। অর্থাৎ যে আলোক বিজ্ঞান জিওমেট্রির সাহায্যে আমরা আলোচনা করে থাকি বা ব্যাখ্যা করে থাকি, সেই আলোর বিজ্ঞানকে জিওমেট্রিক্যাল অপটিক্স বলে। এখন এই জিওমেট্রিক্যাল অপটিক্সে তোমরা যখন জিওমেট্রি পড়েছো, জ্যামিতি পড়েছো, তো জ্যামিতিতে কি পড়ো? বিন্দু পড়ো, সরলরেখা পড়ো তো, বিন্দু, সরলরেখা, তারপর বিভিন্ন আকার, এগুলো তোমরা পড়ো। তো যেহেতু আলো সরল রৈখিক পথে গমন করে, সেই কারণে এই জিওমেট্রিক্যাল অপটিক্সে আলোর এই গমন পথকে, অর্থাৎ যাতায়াতের পথকে আমরা আলোক রশ্মি সাহায্যে প্রকাশ করি। বাস্তবে কি আলোক রশ্মি আছে? উত্তর না।
বাস্তবে কিন্তু আলোক রশ্মি নেই। কিন্তু আলো যেহেতু সরল রৈখিক পথে গমন করে, সেটা বোঝানোর জন্য আমরা কি করি, সরল রেখা, আলোর চলার পথকে তীরচিহ্ন যুক্ত যে কাল্পনিক সরল রেখা দেখে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে। অর্থাৎ এই রশ্মিটা কিন্তু কাল্পনিক, বাস্তবে নেই। বাস্তবে কি তুমি চারপাশে আলোক রশ্মি দেখতে পাও? আলোক রশ্মি দেখতে পাবে না। তাহলে এমনিতে আলোই দেখা যায় না। হ্যাঁ, আলো দেখা যায় না। আচ্ছা, তোমাদেরকে একটা সিম্পল বলি, আলো দেখা যায় না, কিন্তু খুব সকালবেলায় কোনো জানলায় যদি ফুটো থাকে, সূর্যের তোমার ঘরটা ভাবো অন্ধকার, তোমাদের ঘর অন্ধকার, জানলায় একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে আলোক রশ্মি তখন তো যে ঘরের মধ্যে ঢোকে, তোমরা কি বলবে, স্যার এই তো আলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি যে বললেন আলো দেখা যায় না, এখনও বলছি আলো দেখা যায় না। তাহলে তোমরা কি দেখো, আমাদের বাতাসে প্রচুর অদৃশ্য, মানে খালি চোখে দেখা যায় না এরকম প্রচুর অদৃশ্য ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে। তো সূর্যের আলো যখন ওই ধূলিকণার গায়ে এসে পড়ে তখন তারা চকচক করে। তোমরা যেটা দেখতে পাও সেটা আলোক রশ্মি দেখতে পাও না। সূর্য রশ্মি যে ধূলিকণার গায়ে এসে পড়ছে সেই অংশের ধূলিকণাটাকে তুমি অ্যাজ এ বিম, আলোকীয় রশ্মিগুচ্ছ হিসাবে তোমার মনে হয় যে না, আমি আলোক রশ্মি দেখছি। হ্যাঁ, টর্চের আলোকে দেখলেও মনে হয় যে এইটা টর্চের আলো এসে পড়ছে, কিন্তু আমরা আলো দেখতে পাই না। আলো ওই ধূলিকণার গায়ে এসে পড়লে সেই ধূলিকণাগুলো চকচক করে ওঠে, সেইটাকে আমরা আলোক বিম হিসাবে মনে হয় যেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট, এই যে এখানে একটি আলোক রশ্মি দেখানো হয়েছে, এবার একটি আলোক রশ্মি তো থাকবে না, অসংখ্য আলোক রশ্মি একসাথে থাকবে, তাই তো? এবার এই কারণে আলোক রশ্মিকে আমরা তিনটে ক্যাটাগরিতে বা তিনটে প্রকারে ভেঙে নিয়েছি। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অর্থাৎ যে আলোক রশ্মিগুচ্ছগুলো পরস্পরের সমান্তরাল হবে। তোমরা যে জ্যামিতিতে সমান্তরাল সরলরেখা পড়েছো, তাহলে এই সমান্তরাল সরলরেখা, তার সঙ্গে যদি এই অ্যারো মার্কগুলো, তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে এইগুলোই হয়ে যাবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। নেক্সট হচ্ছে অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অপসারী আলোক রশ্মিগুচ্ছ, অপসার মানে কি, দূরে চলে যাওয়া, ছড়িয়ে যাওয়া। ঠিক আছে, যখন আলোক রশ্মিগুলি একটি বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, এই দেখো চারদিকে ছড়িয়ে পড়ছে, সৃষ্টি হচ্ছে কোথায়, ওই বিন্দুতে, এই যেখানে বিন্দু, এই বিন্দুতে সৃষ্টি হচ্ছে আর তারপর চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে অপসারী আলোক রশ্মিগুচ্ছ। আর একটা হচ্ছে অভিসারী, অভিসার মানে কি, কোনো জায়গায় এসে মিলিত হওয়া। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, যখন বিভিন্ন প্রান্ত থেকে আলোক রশ্মিগুচ্ছ একটি বিন্দুর দিকে ধাবিত হয় বা বিন্দুতে মিলিত হয়, তখন সেই রশ্মিগুচ্ছকে বলা হয় অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। নেক্সট, প্রচ্ছায়া ও ছায়া। আলো যেহেতু সরল পথে গমন করে এবং আলো স্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম এর মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু আলোর গতিপথে যদি কোনো অস্বচ্ছ মাধ্যম আমি রেখে দিই তাহলে তার গতিপথ বাধাপ্রাপ্ত হবে। তাহলে ঠিক সেরকমভাবে ভাবো, আলোর গতিপথে একটি অস্বচ্ছ বস্তু তুমি রেখে দিয়েছ, তাহলে কি হবে, তাহলে যে অঞ্চল জুড়ে অস্বচ্ছ বস্তু আছে সেই অঞ্চল দিয়ে আলো যেতে পারবে না, কিন্তু তার আশপাশ দিয়ে কিন্তু আলো বেরিয়ে যাবে। তাহলে ওই অস্বচ্ছ বস্তুটির পেছন দিকে যদি কোনো তুমি পর্দা রাখো, তাহলে ওই পর্দার ওপর ওই অস্বচ্ছ বস্তুর যেমন আকার, সেই আকারের ন্যায় একটি অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সৃষ্টি হবে। পর্দায় গঠিত এই অন্ধকারাচ্ছন্ন অঞ্চলটিকে বলা হবে প্রচ্ছায়া। অর্থাৎ যেটা ঘন কালো অংশ, সেই অংশটাকে আমরা প্রচ্ছায়া বলবো। এই প্রচ্ছায়াটাকে আমরা বলি আম্ব্রা, ইংরাজিতে বলি আম্ব্রা। ঠিক আছে, আর প্রচ্ছায়ার আশেপাশের অঞ্চলটা একটু আলো আর একটু ছায়া নিয়ে যুক্ত। ঠিক আছে, সেখানে ছায়াও আছে আবার আলোও আছে, পুরো অংশটা না, চারপাশের কিছুটা অংশ, সেখানে ছায়াও আছে আবার আলোও আছে।
অর্থাৎ অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে স্থান, এইটাকে আমরা বলবো উপচ্ছায়া। ছায়া উপচ্ছায়া কেন সৃষ্টি হয়? কারণ আলো সরলরেখায় চলে বলে। এবার দেখো, যদি আলোর উৎস, আমি বলেছি আলোর উৎস দু প্রকার হয়, আকার অনুযায়ী দু প্রকার হয়। একটা হচ্ছে তোমার বিস্তৃত আলোক উৎস, আর একটা হচ্ছে বিন্দুবৎ আলোক উৎস বা বিন্দু আলোক উৎস। যদি বিস্তৃত আলোক উৎস হয়, আলোক উৎস যদি বিস্তৃত হয়, তাহলে কিন্তু ছায়া প্রচ্ছায়া দুটোই গঠিত হতে পারে। আমরা এখানে চিত্রে দেখিয়েছি, এখানে একটা টর্চ রেখেছি, টর্চের আলোর সামনে একটি গাছের পাতা আমি রেখেছি, আর পেছনে একটি পর্দা রেখেছি। মনে রাখবে, যখন আলোক বিজ্ঞানের অঙ্ক করা হয়, পরীক্ষা করা হয়, তখন কিন্তু পরীক্ষা করা উচিত কোথায় না, এমন কোনো ঘরে যেখানে আর কোনো আলোক উৎস নেই। অর্থাৎ একটি অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে ইচ্ছা করলে তোমার নিজের ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিয়ে তুমি কিন্তু এই পরীক্ষাটি করে দেখতে পারো। সেই পরীক্ষাটা কি না, একটা টর্চ নেবে, হাতে একটা একটা পর্দা, বা পর্দা তুমি বলো পর্দা স্যার কী করবো, কোথাকার পর্দা নেব? তোমার দেওয়াল, ঘরের যে দেওয়াল, একদম ফাঁকা যে দেওয়াল, সেই দেওয়ালটাই তোমার পর্দা, ঠিক আছে? সেই দেওয়ালের সামনে তুমি কি করবে, টর্চের আলোটা সেই দিকে তুমি জ্বালাবে। এবার টর্চের আলো যেই জ্বালাবে, দেয়ালে তুমি আলো দেখতে পাবে। এবার তুমি টর্চের সামনে যদি গাছের পাতাটিকে নিয়ে আসো, তাহলে দেখবে তার একটা ছায়া পড়ছে দেওয়ালে। তাহলে যে ছায়াটা পড়ছে সেটার আকার দেখবে, তোমার বস্তুর যেমন আকার, এখানে গাছের পাতা নিচ্ছি, গাছের পাতার মতো দেখতে একটি ঘন অন্ধকারাচ্ছন্ন একটি অঞ্চল পাবে। এটাকে তুমি এটা হচ্ছে প্রচ্ছায়া। এবার তো উপচ্ছায়াটা কি দেবে, ওই প্রচ্ছায়ার পাশে ঘন অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের পাশে কিছুটা অঞ্চল একটু ওই তোমার একটু কম অন্ধকারাচ্ছন্ন বলে মনে হবে, ওই জায়গাটা হচ্ছে উপচ্ছায়া। প্রচ্ছায়া এবং উপচ্ছায়া দুটোই তৈরি হবে যদি বস্তু হয় বিস্তৃত। কিন্তু বস্তু যদি বিস্তৃত না হয়ে তোমার বিন্দু উৎস হয়, বিন্দু উৎস কোথার থেকে পাবো স্যার? তাহলে একটাই উত্তর, টর্চের সামনে একটা কার্ডবোর্ড, কার্ডবোর্ডের মধ্যে একটা ফুটো, ব্যাস তোমার বিন্দু উৎস হয়ে গেল। তাহলে এই বিন্দু উৎস দিয়ে তুমি যদি একই ঘটনা, একই পরীক্ষা করে দেখো, তাহলে দেখবে উপচ্ছায়া অঞ্চল তুমি দেখতে পাবে না, শুধু প্রচ্ছায়া দেখতে পাবে। তাহলে বিন্দু উৎসের ক্ষেত্রে শুধুমাত্র প্রচ্ছায়া উৎপন্ন হয়। এবার একটা অবজারভেশন তোমাদেরকে প্রত্যেককে আমি করে দেখতে বলবো, যদি ঘরে এই পরীক্ষাটা করে দেখো, সেটা হচ্ছে এই গাছের পাতাটিকে যদি আমি উৎসের কাছে নিয়ে যাই বা উৎস থেকে দূরে নিয়ে যাই, তাহলে প্রচ্ছায়ার গঠন বা আকার সেটা বড় হয় কখন আর সেটা ছোট হয় কখন, সেটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এটা করে আমাকে কেউ যদি বলো, আমার খুব ভালো লাগবে। নেক্সট হচ্ছে সূচি ছিদ্র ক্যামেরা। তো আলো যে সরলরেখায় চলে, এর একটা প্রকৃষ্ট প্রমাণ হলো সূচি ছিদ্র ক্যামেরা। এই ক্যামেরাটা আমি কিভাবে তৈরি করেছি, একটা কাঠের বাক্স নিয়েছি, ঠিক আছে? কাঠের বাক্স নিতে পারি, কাগজের বাক্স বা কার্ডবোর্ডের যে বাক্স সেটা নিতে পারি। তোমরা ইচ্ছে করলে নিজেরাও বানাতে পারবে। কীভাবে বানাবে? আচ্ছা, তোমরা জুতো কেনো, ঠিক আছে, জুতোর বাক্স আছে, জুতোর বাক্স যদি থাকে তাহলে জুতোর বাক্সেই কিন্তু তোমরা এটা করতে পারবে। তো কী করবে, জুতের বাক্সের দুটো তল, হ্যাঁ, বা জুতোর বাক্স তো লম্বা আয়তকার হয়, যে অংশটার আয়তকার অংশের লম্বালম্বি তুমি নেবে, ক্যামেরাটাকে লম্বা রাখলেই ভালো হয়। তো একটা প্রান্তে তুমি একটা ফুটো বানাবে, হ্যাঁ, খুব পাতলা ফুটো। কতটা পাতলা, গোটা একটা পেন ঢুকিয়ে দেবো না, অত পাতলা, মানে খুব পাতলা, ভীষণ পাতলা, হ্যাঁ, একটা মানে ছুঁচ যেমন হয় না, মোটা ছুঁচ যেমন হয়, সেলাই করতে গেলে মোটা ছুঁচ দেখবে পাওয়া যায়, মোটা মানে খুব মোটা নয়, হ্যাঁ, বিরাট বস্তা সেলাই নয়, একটু মোটা ছুঁচ, সেই ছুঁচ দিয়ে ভালো করে ফুটোটা করবে, ঠিক আছে? আর পেছনের যে অঞ্চলটা আছে, পেছনের যে ঠিক ওই যে দেওয়ালে ফুটোটা করেছে তার বিপরীত দেওয়ালে তুমি কি করবে না, তুমি একটা গোল করে মানে ওই একটা গোল অংশ কাটবে, সেখানে ট্রেসিং পেপার, তুমি তো এখানে ঘষা কাজ বলা আছে, ঘষা কাজ তুমি পাবে না, ট্রেসিং পেপার দেখবে যে বইয়ের দোকানে ট্রেসিং পেপার পাওয়া যায়, ট্রেসিং পেপার নিয়ে ওখানে ট্রেসিং পেপার ওখানে চিটিয়ে দেবে,
ঠিক আছে, ব্যাস, আর কোনো কাজ নেই। এবার জুতোর বাক্সটা খুলে এবার আরেকটা কাজ করবে, জুতোর বাক্সটা খুলে ওই দুটো ওই যে জায়গায় ট্রেসিং পেপারটা রেখেছো ওই দেওয়ালটা বাদ দিয়ে বাকি যত দেওয়াল কালো রং ঘরে যদি থাকে কালো রং দিয়ে একদম সব কালো করে দেবে। হ্যাঁ, ফুটোটাতে রং করতে পারবে না, ফুটোটা ফাঁকা থাকবে, ওর ভেতর দিয়ে আলো প্রবেশ করবে, ফুটোকে বন্ধ করবে না। বাকি সব দেওয়ালে ট্রেসিং পেপারের দেওয়ালটা বাদ দিয়ে আর ট্রেসিং পেপারটা বাদ দিয়ে পুরো চারদিকের যত দেওয়াল আছে কালো রং দিয়ে রং করে দেবে। ব্যাস, তোমার সূচিযুদ্ধ ক্যামেরা তৈরি হয়ে গেল। এবার তুমি কি করবে, সূচিযুদ্ধ ক্যামেরার সামনে একটা যে কোনো একটা অন্ধকার, আবার বলছি, অন্ধকার ঘরে গিয়ে এক্সপেরিমেন্ট করবে। তুমি নিজের ঘরে টিউবলাইট জ্বালিয়ে এক্সপেরিমেন্ট করে বলবো স্যার কিছুই দেখতে পেলাম না, দেখতে পাবেও না। হ্যাঁ, তো ঘর সবসময় ডার্ক রুম হতে হবে। আলোর পরীক্ষা করতে গেলে ডার্ক রুম করতে হবে। নিজের ঘরের সমস্ত লাইট বন্ধ করে দেবে, ওই ক্যামেরাটি নিয়ে আসবে, নিয়ে সামনে একটি মোমবাতি জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, আর এই পেছন দিকের যে দেওয়াল সেটা ট্রেসিং পেপার। তোমার চোখটা কোথায় থাকবে, তোমার চোখ ভাবো আমি এই যে ছবিটা আঁকছি, হ্যাঁ, এই যে বদলের কথাটা লেখা আছে ঠিক এই জায়গায় তোমার চোখটা থাকবে। ঠিক আছে, তাহলে তুমি দেখবে সামনের যে মোমবাতিটা আছে সেটা যেমন সোজা আছে, তুমি মোমবাতিটাকে উল্টো করে দেখতে পাবে। তাহলে এটাই হচ্ছে সূচিসিদ্ধ ক্যামেরার সুন্দরভাবে সূচিসিদ্ধ ক্যামেরা তৈরি করার এটা একটা নিয়ম বা নীতি। এতে কী হবে, এই যে তুমি প্রতিকৃতি তৈরি হলো, এই প্রতিকৃতি বৈশিষ্ট্য কেমন হবে? 1 নম্বর প্রতিকৃতি বৈশিষ্ট্য কি? উল্টো, অর্থাৎ মোমবাতি সোজা বসানো আছে আর তুমি ছবি দেখবে উল্টো। ছিদ্র থেকে বস্তুর দূরত্ব বাড়ালে প্রতিকৃতি ছোট হবে, দূরত্ব কমালে প্রতিকৃতি বড় হবে। তাহলে কি বলছে, ছিদ্র থেকে বস্তুর দূরত্ব বাড়ালে, তাহলে ছিদ্র থেকে, ছিদ্র কোনটা, এই যে দেখতে পাচ্ছি গোল ছিদ্র, বস্তু কোনটা, এখানে মোমবাতি, যেটা, তা ছিদ্র থেকে বস্তুর দূরত্ব বাড়ালে কি বলছে, প্রতিকৃতি ছোট হবে। অর্থাৎ যত তুমি মোমবাতিটাকে পেছন দিকে সরাবে ক্যামেরা থেকে, হ্যাঁ, তত দেখবে তুমি পেছন দিকের যে প্রতিকৃতি সেটা ছোট হয়ে যাচ্ছে, আর যত তুমি কাছে নিয়ে আসছো প্রতিকৃতি তত বড় হচ্ছে। ইচ্ছা করলেই খুব সহজেই তুমি নিজেই এই এক্সপেরিমেন্টটা বা কোনো বন্ধুকে নিয়ে এই এক্সপেরিমেন্টটা করতে পারো। বন্ধু বলবে দেখ আমি এটা পিছিয়ে যাচ্ছি, আর তুমি এদিকে চোখ রেখে তুমি দেখবে হ্যাঁ সত্যি তো এটা ছোট হয়ে যাচ্ছে, আর একটু তুই কাছে নিয়ে আয় মোমবাতিটাকে, দেখ এটা কেমন বড় হয়ে যাচ্ছে। ইচ্ছা করলেই এক্সপেরিমেন্টের মাধ্যমে তুমি এগুলো করতে পারবে। খুব সহজ এক্সপেরিমেন্ট। আমি একটা ভিডিও যদি পারি ইউটিউব থেকে একটা ভিডিও যেখানে তৈরি করতে দেয়া, আমি নিজেও ঘরে তৈরি করেছি। হ্যাঁ, মানে সূচিসিদ্ধ ক্যামেরা কীভাবে তৈরি করতে হয় তার যদি একটা ভিডিও থাকে আমি আপলোড করে দেবো, লিঙ্কটা পাঠিয়ে দেবো, ইচ্ছা করলে সেই লিঙ্কটাও ভালো করে দেখতে পারো। নেক্সট হচ্ছে যে ছিদ্র থেকে উৎসের দূরত্ব স্থির রেখে, অর্থাৎ মোমবাতিটাকে সরাবে না, যখন মোমবাতি যেমন আছে ছিদ্র আর মোমবাতির মধ্যে দূরত্ব সেটাকে স্থির রেখে, হ্যাঁ, প্রতিকৃতির যদি আমি ওই পর্দা মানে কি, ট্রেসিং পেপার বা ঘষা কাচ, এটার দূরত্ব বাড়াই। বলে স্যার এটা কি করে হবে, কার্ডবোর্ডের যে বাক্সটা আমি নিয়েছি তার তো দুটো দেওয়াল, সেই দুটো দেওয়াল তো ফিক্সড, তাহলে ছিদ্র থেকে ট্রেসিং পেপারের দূরত্ব বাড়াবো বা কমাবো কীভাবে? এটা করতে গেলে তোমার কিন্তু এই যে পদ্ধতিতে আমি বললাম যে এইভাবে তুমি বানাতে পারবে, কি বলে, সূচিসিদ্ধ ক্যামেরা, তাহলে কিন্তু হবে না। শুধু একটা কার্ডবোর্ড দিয়ে কিন্তু তুমি বাক্স দিয়ে কিন্তু এরকম সূচিসিদ্ধ ক্যামেরা করতে পারবে না যেখানে ছিদ্র আর ট্রেসিং পেপারের মধ্যে দূরত্ব বাড়ানো যায়। তো সেটা করতে গেলে আমি একটা ভিডিও লিঙ্ক প্রথমে বললাম পাঠিয়ে দেবো, সেই ভিডিও লিঙ্কটা তুমি যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে এমন ধরনের ক্যামেরাও তুমি তৈরি করতে পারবে যে দূরত্ব ইচ্ছা করলে তুমি বাড়ানো কমানো দুটোই করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, পর্দার দূরত্ব যদি বাড়াও তাহলে প্রতিকৃতির আকার বড় হবে, আর কমালে প্রতিকৃতির আকার ছোট হবে। ছিদ্র যদি বড় হয়ে যায়, বলে স্যার একটা মোটা পেন ঢুকিয়ে দিয়েছি, এই ছিদ্রটা বড় হয়ে গেছে, কি দেখতে পাচ্ছ প্রতিকৃতি, কিছুই দেখা যাচ্ছে না বা অস্পষ্ট, কিছু বোঝাই যাচ্ছে না, সামনে মোমবাতি আছে না টর্চের আলো জ্বলছে কিছু বুঝতে, একটা আলোকিত অঞ্চল দেখে মনে হচ্ছে। তাহলে ছিদ্র বড় করা চলবে না। 1 নম্বর ছিদ্র যেমন বড় করা চলবে না, আবার একই সাথে এটাও বলছি, এখানে লেখা নেই যদিও, আমি অনেকগুলো ছিদ্র করে দিলাম, আশেপাশে অনেকগুলো ছিদ্র করে দিলাম, তাতেও কিন্তু আমার প্রতিকৃতি অস্পষ্ট হবে। অর্থাৎ ছিদ্র করব একটাই, একটু মোটা ছুঁচ দিয়ে, একটু মোটা ছুঁচ দিয়ে একটাই আমি ফুটো করব। হ্যাঁ, স্পষ্ট একটাই ফুটো করব, আর কোনো ফুটো করব না, আর বড় ফুটো তো একেবারেই করব না।
কেন তোমার মনে হবে এই ফুটো দিয়ে আলো কী করে ঢুকবে? আলোর নিজের ঠিক ঢুকে যাবে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র, তোমার ওই ফুটোর ভেতর দিয়ে অসংখ্য আলোক রশ্মি ভেতরে প্রবেশ করবে। নেক্সট হচ্ছে ছিদ্রের আকৃতি যাই হোক না কেন, প্রতিকৃতির আকৃতির মতোই আকৃতি বস্তুর মতনই হবে। অর্থাৎ আমি যদি পেন্সিল নিই, পেন্সিল বা এখানে যদি আমি নিচ্ছি, মোমবাতি নিচ্ছি, তাহলে প্রতিকৃতি কী হবে? মোমবাতির যেমন দেখতে সেরকমই হবে। অর্থাৎ আমি মোমবাতি নিলাম আর পেছন দিকে আমি প্রদীপ দেখতে পাবো, এটা ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ প্রতিকৃতির আকৃতি বলতে আমি কিন্তু আকার বলছি না, বড় কি ছোটো সেটা বলছি না। আকৃতি মানে দেখতে কিন্তু বস্তুর মতোই হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা বললাম, এটার সঙ্গে একটা সূত্র আমি দিচ্ছি। এই আকার আকৃতির সঙ্গে যে দূরত্ব, সেই সম্পর্ক, সেটা আমি একটা সূত্র দিয়ে তোমাদের বইয়ে নেই। ইচ্ছা করলে যারা ইন্টারেস্টেড, হ্যাঁ, বিজ্ঞান পড়তে যারা খুব উৎসাহী, এরকম কিছু ছেলে তো আমি জানি উৎসাহী, তো তারা ইচ্ছা করলে এই সূত্রটা দেখতে পারো। সেটা হচ্ছে প্রতিকৃতির আকার ভাজিত বস্তুর আকার সমান ছিদ্র থেকে পর্দার দূরত্ব ভাজিত ছিদ্র থেকে বস্তুর দূরত্ব। এবার এই ছবিটা এঁকেছি। এখানে আমার বস্তু কোনটা? এটা হচ্ছে বস্তু, ভাবো এটা মোমবাতি, এটা হচ্ছে বস্তু। ঠিক আছে? তাহলে বস্তুর আকার বলতে কি বুঝাবো? বস্তুর আকার বলতে আমি বস্তুটা কতটা লম্বা, এখানে আমি পেন্সিলের আকার নিয়েছি, পেন্সিলের আকারে কোনো বস্তুকে নিয়েছি, তার আকার বলতে এখানে কি বুঝবো? আকার বলতে সেটা কতটা লম্বা। হ্যাঁ, এখানে আমি এইচ মানে হচ্ছে হাইট, ও হচ্ছে অবজেক্ট, তাহলে হাইট অফ অবজেক্ট। নেক্সট, এটা হচ্ছে ছিদ্র। ওকে, তাহলে এই বস্তু ভাবো, এই বস্তুর উপর একটা বিন্দু নিচ্ছি এ, আর এই বি বিন্দুটা হচ্ছে ছিদ্র। তাহলে এ থেকে বি এই যে দূরত্ব, এটা কি বলছি? এবি। এই এবি দূরত্বটা কি? ছিদ্র থেকে বস্তুর দূরত্ব। নেক্সট, এইখানে হচ্ছে তোমার প্রতিকৃতি কী আছে? উল্টো হয়েছে, তাই তো? আমি বললাম প্রতিকৃতির এখানে একটা বিন্দু নিচ্ছি সি আর বি এর মাঝখানে যে দূরত্ব, সি এর বি এর মাঝখানে দূরত্ব বিসি, এটা আমি কী বলছি? ছিদ্র থেকে পর্দার দূরত্ব। আর এখানে এই যে প্রতিকৃতি, তার আকার এইচ আই বলছি। এইচ হচ্ছে হাইট, আই বলতে ইমেজ হচ্ছে প্রতিকৃতির ইংরাজি হচ্ছে ইমেজ, তাই জন্য এইচ আই। তাহলে এদের এই চারটি যে পড়লাম, একটি কি এবি পড়লাম, বিসি পড়লাম, এইচও পড়লাম, এইচ আই পড়লাম, এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এইচ আই বাই এইচ ও সমান বিসি বাই এবি। অর্থাৎ প্রতিকৃতির আকার বাই বস্তুর আকার সমান ছিদ্র থেকে পর্দার দূরত্ব ভাজিত ছিদ্র থেকে বস্তুর দূরত্ব। আচ্ছা, এই যে আমি বললাম, এই যে আমি সূচিছিদ্র ক্যামেরাটি বললাম, এটা প্রজেক্ট হিসাবে, হ্যাঁ, আমরা তো প্রজেক্ট হিসাবে তোমরা এই সূচিছিদ্র ক্যামেরাটাকে নিয়ে অন্তত 2 পাতা আর একটি সুন্দর ছবি আমি যা দিয়েছি স্ক্রিনশট দিয়ে এই লেখাগুলোকে তোমরা টুকে নিতে পারো। হ্যাঁ, বা নিজের ভাষা, বইয়ের ভাষা মিলিয়ে একটা সুন্দর একটা প্রজেক্টের জন্য রেডি করে রাখবে। তো যবে স্কুল খুলবে, হ্যাঁ, যদি তোমাদের বিদ্যালয়ে আসার অনুমতি থাকে, তোমরা বিদ্যালয়ে আসবে, নিয়ে আমাকে দেখাবে যে স্যার এই প্রজেক্টটা আমি করেছি, আপনি বলেছিলেন, আমরা সবাই এই প্রজেক্টটা করেছি। ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকুনি পড়ানো হলো। নেক্সট ক্লাসে আমি তোমার ওই প্রতিফলন আর বর্ণালী, এইটা কিন্তু আমি একটা ভিডিও করব। প্রতিসরণের কোনো ভিডিও আমি করছি না, তার কারণ প্রতিসরণ ক্লাস 10-এ আমি পড়িয়েছি, অলরেডি পড়ানো হয়েছে। প্রতিসরণের প্রথম ভাগ, সেই প্রতিসরণের প্রথম ভাগ যে ভিডিওটি, সেটি তোমরা কিন্তু দেখবে ক্লাস 10-এর, তাহলেই তোমাদের অনেকটাই জানা হবে। তোমাদের সিলেবাসে অতটা নেই, সামান্য একটু আছে, সেই সামান্য একটু কিন্তু ওই 5 থেকে 10 মিনিট ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের সেই সামান্যর উত্তর তোমরা পেয়ে যাবে।